জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে জুনে। একই মাসে শেষ হবে আসন বিন্যাস ও চূড়ান্ত ভোটার তালিকা। ছুটি শেষে রাজধানীতে ফেরার তাড়া, বাস ট্রেনে ভিড় বেশি থাকলেও সবার চোখে মুখে স্বস্তি, প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারার আনন্দ। আলুর বাম্পার ফলন হলেও লোকসানের মুখে চাষিরা, হিমাগারে সংরক্ষণ করেও মিলছে না কাঙ্ক্ষিত দাম, ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তা। এবং মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে 17টি পদের বিপরীতে ডাক্তার মাত্র 3 জন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বেশিরভাগ পদই ফাঁকা, সেবা দিতে হিমশিম কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবেশির আলিজা। এবার বিস্তারিত। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করতে কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলোর মুখ দেখবে আগামী জুনে। এ সময়ের 4 লাখের বেশি এনআইডি আবেদনও নিষ্পত্তি করতে চায় জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, একই মাসে শেষ হবে আসন বিন্যাস এবং চূড়ান্ত ভোটার তালিকার কাজ। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। দায়িত্ব গ্রহণের পর বর্তমান কমিশনের জন্য সবচেয়ে কর্মব্যস্ত মাস ছিল মার্চ। মাসটির একেবারে শেষ দিকে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের নাম পরিবর্তনের আবেদন যেমন এসেছে, তেমনি জমা পড়েছে আওয়ামী লীগ নামে নিবন্ধন চেয়ে আবেদন। একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য বিদ্যমান যে আইন আছে এবং বিধি আছে, সেই বিধির আলোকে সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করি, আর যদি সেই ক্রাইটেরিয়া যদি গ্রহণ না করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করতে পারবো না। তবে সবচেয়ে আলোচনায় ইসিকে দেয়া মন্ত্রী পরিষদ বিভাগের চিঠি, যেটিতে আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ সহ 9টি বিষয়ে ইসির সুপারিশ চাওয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদকরণ, অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ, এই 9টা বিষয়ের উপরে আমাদেরকে মতামত বা আমাদের আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সম্পর্কে জানানো হয়েছে। এদিকে জুন মাসের মধ্যে 4 লাখের বেশি এনআইডি আবেদন নিষ্পত্তির কথা জানিয়েছেন ডিজি এনআইডি। ক্রাশ প্রোগ্রামে আমরা যেটা বলেছিলাম যে 3,78,000, তার মধ্যে তো আমরা 2,78,000 করেছি, আর 1 লক্ষ রয়েছে। আমরা অনুমান করছি যে হয়তো এই সময়ের মধ্যে আমরা প্রায় কাছাকাছি চলে যাব। ডিসেম্বরে নির্বাচনের তারিখ ধরে অক্টোবরে তফসিল ঘোষণা করতে জুলাই আগস্টের মধ্যেই মূল প্রস্তুতি শেষ করতে চায় ইলেকশন কমিশন। ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে আমাদের যে টার্গেট ছিল, আমরা মনে করছি যে আমাদের টার্গেট প্রায় ফুলফিল হয়ে গেছে এবং এটা 22 জুন আমরা ফাইনাল করব। পাশাপাশি আমাদের যে জিনিসটা ছিল ভোটার তালিকার পরে যেখানে ইলেকশনটা হবে, আসন বিন্যাসের বিষয়টাও আমাদের ধারণা ছিল যে আমরা জুনের ভিতরে ইনশাআল্লাহ শেষ করতে পারবো। অক্টোবরে যদি আমরা শিডিউল ডিক্লেয়ার করার চিন্তা করি তাহলে আমাদের জুলাই আগস্টের ভিতরে সমস্ত প্রস্তুতিগুলো আমাদের নিয়ে রাখতে হবে। আচরণ বিধিমালায় বেশ কিছু পরিবর্তন এলেও তা কমিশনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মজীবীরা ফিরতে শুরু করেছেন রাজধানীতে। বাস ট্রেনে ফিরতি মানুষের ভিড় থাকলেও স্বস্তির যাত্রায় সন্তুষ্ট সবাই। অন্তর্বর্তী সরকারের সার্বিক ব্যবস্থাপনায় খুশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে কর্মজীবীরা ফিরে আসায় কয়েকদিনের মধ্যেই চিরচেনা যানজট আর কোলাহলের নগরীতে পরিণত হবে রাজধানী ঢাকা। দর্শক, রাজধানীর মহাখালীতে বাস টার্মিনাল থেকে ফিরতি মানুষের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন মনিরুল ইসলাম। মনির, সকালবেলা ঢাকায় ফিরতি মানুষের ভিড় কেমন দেখছেন? তাছাড়া পথে দুর্ভোগের কিংবা দুর্ঘটনার কোনো খবর আছে আপনার কাছে? লিজা, আমি প্রথমেই যে কথাটি বলবো, এবারের যে ঈদ যাত্রার যে বিষয়টি সেটি বিরল স্বস্তি, আমি এই ভাষাটি এই শব্দটি কিন্তু ব্যবহার করতে চাই।
তো আমরা সকাল থেকেই আসলে গাবতলী এবং মহাখালী বাস টার্মিনালের বিভিন্ন যাত্রী যারা ঈদ শেষে ঢাকায় অর্থাৎ কর্মস্থলে ফিরছেন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু অধিকাংশ মানুষই যে বলছে যে স্বাভাবিক সময়ের তুলনায় যে সময় লাগে তার থেকেও কম সময় লাগছে। আমি যদি একটু দেখাই যে এই মুহূর্তে যে আমরা মহাখালী বাস টার্মিনালে আছি, তো টার্মিনালের দৃশ্য যদি আমি দেখাতে চাই, এখানে কিন্তু আসলে ভিড় একদমই কম, কারণ ট্রাফিক বিভাগ, পুলিশের যে ট্রাফিক বিভাগ রয়েছে তারা কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন এবং সজ্জিতভাবে খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে যে বাসগুলো ঢাকা থেকে বিভিন্ন জায়গায় ছেড়ে যাবে। সেই বাসগুলো কিন্তু আগে যত্রতত্র সাজানো থাকতো এবং যাত্রীরা আমাদেরকে আরেকটি বিষয় নিশ্চিত করেছে যে প্রতি বছর আসলে ভাড়া নিয়ে যেই অভিযোগ থাকে, এবারও ভাড়া আসলে যেহেতু এক পথ ফাঁকা বাস অর্থাৎ যাত্রী থাকে না, সেক্ষেত্রে কিন্তু তারা এক প্রকার ভর্তুকি দিতে হয়। সেক্ষেত্রে ঈদের যেই ভাড়া, সেই ভাড়াটা স্বাভাবিকভাবেই বেড়ে যায় এবং এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবং বিশেষ করে যে যোগাযোগ খাতে যে যোগাযোগ ব্যবস্থা যে উন্নতি হয়েছে, সেই উন্নতির ফসল কিন্তু এই যে আজকের যে ঈদযাত্রা। এবং আমি যদি আরেকটু বলতে চাই যে ঈদের সময় মানুষ যে বিষয়টি সবচেয়ে বেশি দুর্ভোগ পান সেটি হচ্ছে যানজট, অর্থাৎ যানজটের কারণে কিন্তু মানুষের নাভিশ্বাস উঠে যায়। এবার সেই যানজটটি নেই। লিজা, আমার কাছে ছিল বাস টার্মিনাল থেকে সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। বগুড়ার শাহজাহানপুরে আলুর বাম্পার ফলন হলেও লোকসানের মুখে পড়েছেন চাষিরা। ভালো দাম পাওয়ার আশায় ঋণ নিয়ে আলু চাষ করেছেন অনেকে। কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। শাহ আলমের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বগুড়ার শাহজাহানপুরে মাসখানেক আগেও আলুর ভালো দাম ছিল, কিন্তু এখন দর পড়ে যাওয়ায় লোকসানের মুখে চাষিরা। বিঘা প্রতি আলু চাষে খরচ হয়েছে 50 থেকে 60,000 টাকা, কিন্তু প্রতি কেজি আলু 12 থেকে 13 টাকা কেজিতে বিক্রি করায় খরচের টাকাও উঠছে না। একদিকে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মূল্য বেড়েছে, অন্যদিকে উৎপাদন খরচ। ঋণ নিয়ে আবাদ করায় বিপাকে পড়েছেন অনেকে। বিঘা প্রতি জমিতে 20 থেকে 25,000 টাকা লোকসান গুনতে হচ্ছে আলু চাষিদের। বীজের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, লেবার খরচ বেশি জন্য আমাদের এবারকে ওই বিঘা প্রতি 15,000 টাকা আমাদের লোকসান গুনতে হচ্ছে। 10 টাকা 12 টাকা কেজি আলু বিক্রি করে আমরা তো লোন তো পরিশোধ করা দূরে থাকা, আমাদের সংসার চলার খুব কঠিন হয়ে গেছে। কৃষকের ঋণ লোন শোধ হচ্ছে না, আলুর বাজার খুবই ঢিল। চাহিদা মোতাবেক ক্রেতা না থাকায় রাখা হচ্ছে হিমাগারে, কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ হিমাগারে আলু সংরক্ষণ করেও মিলছে না প্রত্যাশিত দাম। আলু তোলার পরে আমাদের দেখা যাচ্ছে যে লোন পরিশোধ করার আমাদের কোনো ইখতিয়ার নাই বা ক্যাপাসিটি নাই। এবার যে আলুর দাম, তাতে কৃষকের খরচের টাকা উঠবে না। এবারে হলো দাম অনেক কম, কারণ দাম কম হওয়ার কারণ হলো যে গতবার যে প্রফিট হয়েছে এটা দেখে যারা আলু চাষির সংখ্যা বেড়ে গেছে এবং আলুর উৎপাদন বেড়ে গেছে। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় এবার কৃষকরা আলু চাষের প্রতি বেশি ঝুঁকেছিল বলে জানায় কৃষি বিভাগের কর্মকর্তা। আলু আমাদের লক্ষ্যমাত্রা ছিল 5,649 হেক্টর এবং আবাদ হয়েছে 6,000 হেক্টর জমিতে। গত বছরের তুলনায় লক্ষ্যমাত্রার চেয়ে 350 হেক্টর জমিতে আলুর আবাদ বেশি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু উৎপাদন হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। রাজধানীর আলুর দামের খবর। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, রাজধানীতে আলুর দাম কেমন দেখছেন? তাছাড়া এই ব্যাপারে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বলছিলেন আপনি যে রাজধানীতে আলুর দামের একটু হেরফের আছে, কিন্তু তারপরেও যে বিষয়টা এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে বগুড়ায় আলু কিন্তু প্রচুর উৎপাদন হয়েছে, কিন্তু সেগুলো রংটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু আলু এখন আর আগের মতো বিক্রি দামটা পাচ্ছে না কৃষকরা। একই সঙ্গে আমি যদি পাইকারি বাজারে এখন এসেছি, পাইকারি বাজারে আলু নিয়ে অনেক
সমস্যার মধ্যে আছেন তারা, কারণ আলু তো একটা পচনশীল বিষয়। তো আপনি হয়তো জেনে থাকবেন যে এই আলুগুলো ঈদের পরে বিক্রিটা একটু কম হচ্ছে, তাদের আড়তদারগুলো অনেক আলু তাদের স্টোরে জমা রেখেছেন, কিন্তু এখানে এই আলুগুলো সময় মতো বিক্রি করতে পারছেন না তারা। এটা নিয়ে তাদের মধ্যে ভীষণ একটা হতাশা কাজ করছে। কিছুক্ষণ আগে আমি এক আলু ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তো উনি যেটা বললেন, আলু নিয়ে তাদের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে যে আলু যদি সময় মতো বিক্রি না হয় তো সেক্ষেত্রে দেখা যাবে যে আলুর যে একটা বাম্পার যে একটা লাভ করতে পারতেন তারা, তো সেই লাভটা নিয়ে তারা একটু শঙ্কিত আছে। এই নিয়ে আমি একটু কথা বলছি এক আলু ব্যবসার সাথে। উনি যেটা বলছেন, ওনার কাছে আমি জানতে চাচ্ছি যে আলু যে আপনারা ব্যবসার জন্য বিক্রি করছেন, তো সেক্ষেত্রে আলুটার দামটা এখন কেমন পাচ্ছেন? ঈদ পরবর্তীতে আলু বিক্রি কেমন হচ্ছে? আর একই সঙ্গে এখানে কোনো সিন্ডিকেট আছে কিনা, আপনার কি মনে হয়? না, এখানে প্রথমত কথা হলো কোনো সিন্ডিকেট নেই, কাঁচামাল তো আলু এমন ক্রেতা নাই, বিক্রি হচ্ছে না। ওই তো আলু কেউ করে পয়সা যেতে আছে, আর বাজার আগের মতোই আছে। ঈদের আগে যেরকম ছিল এরকমই ছিল, কিন্তু ঈদ ভাঙ্গা বাজার তো কোনো কাস্টমার নেই। আপনারাও তো দেখতেছেন কোনো লোকজন নাই, তো বেচবো কার কাছে? এতে করে আপনাদের বেচা বিক্রির যে একটা প্রভাব পড়ছে, এই যে পচে যাচ্ছে, এতে করে তো আপনাদের একটা সমস্যা হচ্ছে। আমাদের সমস্যা না, যে পার্টি মাল আনছে তার সমস্যা, আমাদেরও সমস্যা। আমরা কমিশনে বেশি কমিশন খাইতে পারবো না, তার একজন ব্যাপারী লস হইতে আছে, কমিশন তো রাখা যায় না। সবার দিকে সবাই সহানুভূতি দেখাইতে হয়। আজকে হয়তো খারাপ, কালকে আবার ভালো হইলে আমার মাল দিবে না, ওই সহানুভূতি আমার এরকম করতে হয়। লিজা, আপনাকে আমি যেমনটি বলছিলাম যে আলু ব্যবসায় যে একটা সমস্যা দেখা দিচ্ছে, এটা নিয়ে অনেক ব্যবসায়ী অনেক শঙ্কিত। একই সঙ্গে আমি আপনাকে বলতে চাচ্ছি যে অন্যান্য সবজির দাম। জি মুন্নি, আপনাকে ধন্যবাদ। মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের 17টি পদ থাকলেও কর্মরত মাত্র 3 জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বেশিরভাগ পদই ফাঁকা। নামমাত্র জনবল দিয়ে উপজেলার 1.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তবে সেবার মান বাড়াতে চেষ্টার কমতি নেই কর্মকর্তাদের। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মেহেরপুর মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কাগজে কলমে 50 শয্যা হলেও কার্যক্রম চলছে 31 শয্যার। ইনডোর ও আউটডোর চালু করা সহ 50 শয্যায় উন্নীত হলেও জনবল অনুমোদন সহ 50 শয্যার সুযোগ সুবিধা চালু হয়নি। চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পদে জনবল সংকটের কারণে 1.5 লাখ মানুষের সেবা দিতে হিমশিম কর্তৃপক্ষ। সার্জারি, কনসালটেন্ট, অ্যানেস্থেশিয়া চিকিৎসক ও সরঞ্জামের অভাবে সিজারিয়ান অপারেশন দীর্ঘদিন বন্ধ রয়েছে, যে কারণে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পেয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছেন। সব ধরনের জনবল এখানে কম আছে। মেল ওয়ার্ড, ফিমেল ডায়রিয়া মিলাই প্রায় আমাদের 100-150 হয়, কখনো তার একটু কমও হয়, তবে 80-90 এরকম আমাদের থাকেই। ও ডাক্তার জনবল কম আছে, এখানে মাত্র ডাক্তার আছে 3 জন এমবিএস। বর্তমানে জায়গায় ডাক্তার অনেক সংকট। এখানে মানুষ সুস্থ হবে কি করে? এখানে তো পরিবেশটা ভালোই না, খুব নোংরা জায়গা, বাথরুমে নেই পানি, টিও আছে, খুব সমস্যা। বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান এই কর্মকর্তা। মেডিকেল অফিসার এবং কনসালটেন্ট সহ 16 জন কর্মকর্তার পদ আছে এখানে। এখন আমাদের জনবল নিয়োগ, বিশেষ করে চিকিৎসক নিয়োগ এবং টেকনোলজিস্ট নিয়োগ, এই দুটোই আমাদের দরকার। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। ঈদের টানা ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রচণ্ড গরম উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন নগরবাসী। ফাঁকা ঢাকার নির্মল পরিবেশে ঘুরতে পেরে খুশি দর্শনার্থীরা। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। ঈদের ছুটিতে ব্যস্ত রাজধানীকে দেখলে অনেকেই চিনতে পারবেন না। চিরচেনা যানজট আর কোলাহল নেই, তাই তো ঈদ শেষ হলেও খুশির মাত্রা কমেনি এখনো। পরিবার পরিজন নিয়ে অনেকে ঘুরতে বের হয়েছেন খোলা হাওয়ায়। জিয়া উদ্যানে তারই প্রমাণ মিলল। এখানে এসে এই যে ঘুরলাম ফিরলাম, তারপর
খাওয়া দাওয়া করলাম। আমি খুবই স্বস্তি বোধ করছি এবং আমি সরকারের যারা নিরাপত্তার জন্য যারা দায়িত্ব পালন করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো খুব সুন্দর পরিবেশ, ঘোরাফেরা করলাম, খুব ভালো লাগছে, সুন্দর পরিবেশ। রাজধানীতে প্রত্যেকটা জায়গায় বিনোদনের জন্য, খেলাধুলার জন্য, ঘোরাঘুরির জন্য আর একটু জায়গায় স্পেস করা ভালো। মা বাবার সঙ্গে ঘোরাঘুরি করতে পেরে যার পড়ায় খুশি কমলমতি শিশুরা। অনেক মজা করেছি, তারপরে খাবার খেয়েছি, অনেক আনন্দ করেছি, মজা করেছি, ছবি তুলেছি, ঘুরেছি। আমি অনেক মজা করেছি, খাবার খেয়েছি। ঈদের ছুটিতে ফাঁকা জায়গায় যানজটমুক্ত পরিবেশে পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারার আনন্দের কথাও জানালেন অভিভাবকরা। এরকম স্পটের প্রতি আগ্রহ থাকে না বাচ্চাদের, যদি এমন সুন্দর সুন্দর স্পট থাকে ঘোরার জন্য তাহলে বাচ্চাদের মানসিক বিকাশটাও ভালো হবে। আমার বেবি ফার্স্ট ঈদ তো ওকে নিয়ে ফার্স্ট টাইম আসলাম ঈদের সময়, ভালোই লাগছে, অনেক ঘুরছে, হাঁটাহাঁটি করছে, অনেক এনজয় করছে আমাদের বেবিরা। ঈদ প্রতিবারই বয়ে আনুক অনাবিল আনন্দ, ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক খুশি, এমন প্রত্যাশার কথাও সবার। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের লাঙ্গল বন্দে ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে দুদিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান উৎসব, যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা আসছেন স্নান উৎসবে অংশ নিতে। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই স্নান উৎসব শেষ হবে শনিবার রাত 12:51। উৎসবকে কেন্দ্র করে ওই এলাকায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। সিসিটিভির পাশাপাশি পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে ড্রোন। দর্শক, নারায়ণগঞ্জের লাঙ্গল বন্দর ব্রহ্মপুত্র নদ এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী আজমির ইসলাম। সরাসরি জানবো সেখানকার পরিস্থিতি। আজমির, উৎসবকে ঘিরে পুণ্যার্থীদের ঢল কেমন দেখছেন, আর তাছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসন কি বলছে? লাঙ্গলবন্দ স্থানকে ঘিরে কিন্তু আজকে যে পুণ্যার্থীরা এসেছেন তারা কিন্তু একটি মন্ত্র পড়ছেন, সেটা হচ্ছে হে মোয়া বাঘ ব্রহ্মপুত্র, হে লোহিত করো আমার পাপ মোচন। এই মন্ত্রের মধ্য দিয়ে কিন্তু ফুল, হর্তুকি, আম পাতা, ধান দুবলা সহ এই ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে তারা পাপের পুণ্যের আশায় কিন্তু তারা পাপ মোচনের জন্য তারা এই ব্রহ্মপুত্র নদে স্নান করছেন। তাদের ধারণা এই ব্রহ্মপুত্র নদে স্নান করে তাদের পাপ মোচন হবে, এমনটাই ধারণা করছেন। এবার দেশ বিদেশ সহ প্রায় কয়েক লাখ পুণ্যার্থী এই লাঙ্গলবন্দ স্থানে তারা যোগ দিয়েছেন এবং স্নান উৎসবে তারা ঘিরে আনন্দ পরিবেশ, গণপরিবেশ দেখা যাচ্ছে। এই পুণ্যার্থীদের যে আগমন সেটিকে ঘিরে কিন্তু নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, র্যাব, নৌপথে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, সড়ক পথে অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে এবং পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য এবং অপরাধীরা যাতে কোনো ধরনের অপরাধ না করতে পারে সেজন্য কিন্তু তারা বিশেষ ব্যবস্থা নিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই লাঙ্গলবন্দ স্থানকে ঘিরে যে হিন্দু শাস্ত্র মতে পরশুরাম তার পিতৃ আদেশে মাতৃ হত্যা এবং অন্যান্য বাইরা যাতে মাতৃ হত্যা না করায় ভাইদের হচ্ছে কুটা দিয়ে হত্যা করে এবং সেই মাতৃ হত্যার দায়ে কিন্তু তার হাতে কুটা লেগে থাকে। পরে পিতৃর আদেশে কিন্তু বিভিন্ন স্থান ঘুরে সে মহালয় থেকে ব্রহ্মপুত্র নদে এসে তার হাত থেকে খোসা পড়ে, সেই থেকে তার পাপ মোচন হয়েছে বলে তিনি মনে করেন। সেই শাস্ত্রমতে হিন্দুরা মনে করেন যে এখানে এই নদে তারা স্নান করলে পাপ মুক্ত হবে এবং আজকে শুক্রবার রাত 2:08 থেকে শুরু হয়েছে। আজ শনিবার 12:51 স্নান উৎসব শেষ হবে বলে জানিয়েছেন। আজমির, আপনাকে ধন্যবাদ। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো থাকছে। গত 24 ঘন্টায় গাজা ইসরায়েলি বিমান হামলায় নিহত আরো 86, আহত প্রায় 300, হতাহতের সংখ্যা ছাড়ালো 50,000। এবং নারী বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি পর্ব শুরু আজ। লাহোরে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড সক্ষমতা যাচাইয়ের সুযোগ হিসেবে দেখছে জ্যোতিরা। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি তাবিশির আলিজা।
সামনেই চাকমাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব বিজু, কিন্তু পেশার খাতিরে অনেকেরই বাড়ি যাওয়া হবে না। তাই ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের নিয়ে উদযাপিত হয়েছে ঢাকা বিজু ৭১ হলা ২০২৫-এর পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান। মিরপুর ১৩-র সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারে এ আয়োজন করা হয়। শুক্রবার দিনভর নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার মধ্য দিয়ে এই উৎসব মুখর আয়োজনের সমাপ্তি টানা হয়। দেশের বাইরের খবর। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৮৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ২৮৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত ১.৫ বছরে উপত্যকায় মোট নিহত এবং আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫০,৬০৯ জন এবং ১,১৫,০৬৩ জনে। নিহত এবং আহতদের ৫৬% নারী এবং শিশু। খেলার খবর। ক্রিকেট। নারী বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে আজ। প্রস্তুতি পর্বে প্রথম দিনে লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে খেলতে নামছে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ সময় সকাল 10:30টায় শুরু হবে খেলা। মূল বাছাই পর্বের শুরুর আগে নিজেদের সক্ষমতা যাচাই করার সুযোগ হিসেবে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ জ্যোতি বাহিনীর জন্য। প্রস্তুতি পর্বে স্কটল্যান্ড ছাড়াও একই মাঠে আইরিশদের বিপক্ষেও ম্যাচ রয়েছে টাইগ্রেসদের। এরপর 10 এপ্রিল লাহোরের এই সিটি গ্রাউন্ডেই থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মূল বাছাই পর্বে বাংলাদেশের যাত্রা। ফুটবল। আজই সাফ জয়ী কয়েকজন নারী ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসছেন সভাপতি তাবিথ আওয়াল। মূলত বর্তমান কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বে নিরসনে এই বৈঠকের মূল উদ্দেশ্য। পাশাপাশি এশিয়ান কাপ বাছাইয়ে কী রকম পরিকল্পনা হতে পারে এই নিয়েও থাকছে আলোচনা। বৈঠকের পর চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রোববার ভুটানের লিগ খেলতে দেশ ছাড়বে সাবিনা সহ সাফ জয়ী কয়েকজন খেলোয়াড়রা। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আবার। জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে জুনে। একই মাসে শেষ হবে আসন বিন্যাস ও চূড়ান্ত ভোটার তালিকা। ছুটি শেষে রাজধানীতে ফেরার তারা বাস ট্রেনে ভিড় বেশি থাকলেও সবার চোখে মুখে স্বস্তি। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারার আনন্দ। আলুর বাম্পার ফলন হলেও লোকসানের মুখে চাষিরা। হিমাগারে সংরক্ষণ করেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তা। এবং মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে 17টি পদের বিপরীতে ডাক্তার মাত্র 3 জন। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর বেশিরভাগ পদেই ফাঁকা। সেবা দিতে হিমশিম কর্তৃপক্ষ। এই ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।